চ্যালেঞ্জ পেরিয়ে কিছুটা স্থিতিশীল ছিল গত অর্থবছর। অর্থ পাচার ঠেকানো সহ নানা উদ্যোগে মিলছে সুফল। ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর মেয়াদ সহ গুরুত্বপূর্ণ বিষয়ে মতভিন্নতা। যেন তেন নির্বাচন চায় না জামায়াত, কুমিল্লায় আমির, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান। গাজায় একদিনে নিহত অর্ধশতাধিক ফিলিস্তিনি, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক হামাস। ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদের প্রত্যাশা রাজনৈতিক দলগুলোর। তবে রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদ সহ গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলোর মতভিন্নতা রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপে এখন পর্যন্ত 5টি বিষয়ে একমত হতে পেরেছে দলগুলো। আশিকিন প্রিন্সের রিপোর্ট। জুলাই সনদ তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। এ পর্যায়ে আলোচনা হবে 19টি বিষয় নিয়ে। গেল 9 দিনের আলোচনায় উঠে এসেছে 13টি বিষয়। এর মধ্যে সংবিধানের অনুচ্ছেদ 70, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান এবং বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, এই 5টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে আলোচনা হলেও সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংসদে নারী আসন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ইলেকটোরাল কলেজ ইত্যাদি, রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, প্রধান বিচারপতির নিয়োগ এবং তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। আজকে যে বিষয়ে আলোচনা হবে সেটা আপনাদের কাছে এর মধ্যে। জরুরি অবস্থা ঘোষণা, সংসদ সদস্যদের একাধিক পদে থাকার বিধান, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, সংবিধান সংশোধন, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব নিয়ে আলোচনা হবে সামনে। অধিকাংশ ক্ষেত্রেই ঐকমত্য হবে বলে প্রত্যাশা করছেন রাজনৈতিক দলের নেতারা। আমরা আশা করি আমরা 75 ভাগ ঐকমত্যে আসতে পারবো, 25 ভাগ হয়তো আসতে পারবো না, এবং সেই ক্ষেত্রে তখন তারা সিদ্ধান্ত নেবে আর কি। আমরা অনেকগুলো বিষয়ে আমরা ছাড় দিয়েছি। যে অনেককে নতুন করে চিন্তা করতে হচ্ছে এই যে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে, এইগুলো হচ্ছে আসলে একটা অগ্রগতি, যে সকল দল মিলিয়ে একটা রাজনৈতিক ঐকমত্যে পৌঁছানোর চেষ্টাটা হচ্ছে। বিএনপি জামাত চায় জুলাই সনদ হোক, আর এনসিপি বলছে ঐকমত্যের বিষয়ে বিভিন্ন দল এবং কমিশনকে দৃঢ় থাকতে হবে। সব রাজনৈতিক দলের স্বাক্ষরিত এই সনদটি আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে, এটা আমরা প্রত্যাশা করি এবং এটা হতেই হবে। না হলে যেটা হবে আবার তাহলে আমাদেরকে পিছনের দিকে ফিরে যেতে হবে। আমরা চাই যে জাতীয় সনদ পরিণত হোক, খুব দ্রুত পরিণত হোক। এই আলাপ আলোচনা আরও বেশি দিন যেন দীর্ঘায়িত না হয়, আমরা যাতে কাছাকাছি আসতে পারি ওদের শীঘ্র, সেটা চেষ্টা করছি। রাষ্ট্রের যে প্রতিষ্ঠান, যে ব্যবস্থা, যে বন্দোবস্তের বিষয়ে নতুন করে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে, সেই সিদ্ধান্তগুলো যাতে রাষ্ট্রের সকল পর্যায়ে বাস্তবায়িত হয়, সেই সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশন বলছে জুলাই মাসেই জুলাই সনদ তৈরি করতে কাজ করছেন তারা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। যেন তেন নির্বাচন চায় না জামায়াতে ইসলামী। সকালে ফেনীতে রোকন সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লায় পথসভায় একথা জানান দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, আগামীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। নির্বাচন নিয়ে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন তিনি। জামায়াতের আমির বলেন যে শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত রেখে গেছে, সে রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেয়া হবে না। পথসভায় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার উপর সেটা নির্ভর করবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাআল্লাহ।
বিচার সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে বগুড়ায় জুলাই পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি। পরে সাতমাথা মুক্ত মঞ্চে হয় পথসভা। এ বিষয়ে নিয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, এনসিপির এই পদযাত্রার কি খবর আছে বগুড়া থেকে আপনার কাছে? গতকাল রংপুর বিভাগে এনসিপির প্রোগ্রাম শেষ হয়েছে। আপনারা জানেন যে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে এই জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে তারা সারা বাংলাদেশে পদযাত্রা এবং পথসভা কর্মসূচি যেটা নিয়েছে সেটা রংপুর বিভাগে শুরু হয়েছিল এবং গতকালকে সেই রংপুর বিভাগে শেষ হয়েছে। আজকে রাজশাহী বিভাগে পদযাত্রা এবং পথসভা শুরু হবে। এখন পর্যন্ত বগুড়ায় যে পথযাত্রা হওয়ার কথা সেটা শুরু হয়নি। সকাল 10টায় সরকারি পলিটেকনিকের সামনে কলোনি এলাকায় যে পথযাত্রা এখান থেকে শুরু হবে এবং এই পদযাত্রা বগুড়া শহরের 0.7 মাথায় গিয়ে শেষ হবে। সেখানে সাতমাথার মুক্ত মঞ্চে সেখানে সমাবেশ হবে এবং পথসভা হবে। সেই পথসভায় যারা এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ হোসেন, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং সদস্য সচিব আক্তার হোসেন সহ মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এবং মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের নেতারা সহ সবাই তারা এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন, এরকমই আমাদেরকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত যেখান থেকে পথযাত্রা শুরু হওয়ার কথা সেখানে কিন্তু নেতাকর্মীরা সকাল থেকে জড়ো হচ্ছেন। 2-1বার বৃষ্টি হয়েছে, তার জন্য এখন পর্যন্ত সেই রকম উপস্থিতি হয়নি। তবে যারা সংগঠক আছেন তারা বলছেন যে এর মধ্যে তাদের নেতাকর্মীরা যেখান থেকে পদযাত্রা শুরু হবে তার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং কেন্দ্রীয় নেতারা যখন এখানে আসবেন, এখানে আসার পর থেকে এখান থেকেই সেই পদযাত্রা বগুড়া শহরের 0.7 মাথায় যাবে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেই সমাবেশ শেষে আবারও পদযাত্রা সহকারে তারা বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক দিয়ে তারা জয়পুরহাটে যাবে এবং জয়পুরহাটের পদযাত্রা শেষ করে আজকেই কিন্তু আবার নওগাঁতেও তাদের কর্মসূচি আছে, এইরকমই আমাদেরকে জানানো হয়েছে এবং সেই অনুসারে প্রোগ্রাম শুরু হওয়ার কথা। তবে এখন পর্যন্ত প্রোগ্রাম শুরু হয়নি। আমরা যেটা এখানে নেতাদের সাথে কথা বলেছি, এনসিপির নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে সামনে রেখে এখনকার তরুণ সমাজ আসলে আগামী রাজনীতি সম্পর্কে কি চিন্তা ভাবনা করছে তাদের সাথে মত বিনিময় করার জন্যই এনসিপি মাসব্যাপী এই কর্মসূচি নিয়েছে। তারা প্রথম পর্যায়ে রংপুরে কর্মসূচি করেছে, আজকে থেকে রাজশাহীতে কর্মসূচি শুরু হবে এবং যারা তরুণ সমাজের যারা এখন প্রতিনিধি আছে তাদের সাথে তারা কথা বলে ভবিষ্যৎ রাজনীতির কর্মসূচি তারা প্রণয়ন করবে, এরকমটাই আমাদেরকে এনসিপির নেতাকর্মীরা জানিয়েছেন। জয়ী। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফরহাদুজ্জামান শাহী বগুড়া থেকে জানাচ্ছিলেন এনসিপির জুলাই পদযাত্রার খবরাখবর। পরবর্তী সংবাদ। এর আগে গতকাল ঠাকুরগাঁয়ের পদযাত্রা করে এনসিপি, যেখানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান 3 আগস্ট ঘোষণা হবে মানুষের মুক্তির ইশতেহার। প্রতিশ্রুতি দেন যে কোনো মূল্যে সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ করা হবে। আর পঞ্চগড়ে নতুন বাংলাদেশের জমিদারি প্রথা, চাঁদাবাজি, ফ্যাসিস্ট তৈরির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এনসিপি নেতারা। সফরের চতুর্থ দিন পঞ্চগড় থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। আটোয়ারীর ফকিরগঞ্জ বাজারে যান নেতাকর্মীরা। সেখানে দলের অফিস উদ্বোধন করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, মুজিব পরিবার দেশে জমিদারতন্ত্র কায়েম করেছিল, সে প্রথা ভেঙেছে গণ অভ্যুত্থানে। আহ্বান জানান নতুন বাংলাদেশে ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। এইরকম চাঁদাবাজ ছেঁচড়াদের আমাদের পার্টিতে কোনো জায়গা নাই। নেতা নির্বাচনের সময় যোগ্যতাকে আপনারা প্রাধান্য দিবেন। আপনারা দয়া করে আপনাদের একদিনের আমানত আপনারা খেয়ানত করবেন না। এই একটা মাত্র পরিবার, মুজিব পরিবারের সকল সম্পত্তি দেশের মালিকার দেশের জমিদারি নিয়ে নিয়েছিল। ফলে আমাদের এই জমিদারি প্রথা ভাবছি আমরা গণঅভ্যুত্থানে নতুন করে যদি কোনো জমিদারি প্রথা, নতুন করে কোনো স্বৈরাচার, ফ্যাসিস্ট, চাঁদাবাজ তৈরি হয়, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে। এরপর পদযাত্রা যায় ঠাকুরগাঁওয়ে। 2টি জায়গায় পথসভা করেন তারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, 3 আগস্ট মানুষের মুক্তির ইশতেহার ঘোষণা করবে এনসিপি। প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ করা হবে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান করে ছাত্র জনতার বাংলাদেশ, বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে
এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব। সন্ধ্যার দিকে দিনাজপুর গোরে শহীদ ময়দান থেকে পদযাত্রা শুরু করেন এনসিপি নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক ঘুরে যা শেষ হয় জেলা ইনস্টিটিউট মাঠে গিয়ে। নাদিম হোসেন, চ্যানেল 24। ডেঙ্গু প্রতিরোধে সরকার ও সিটি কর্পোরেশন পাশাপাশি নাগরিকদেরও সচেতনতা বৃদ্ধি করার প্রতি জোর দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব। আজ সকালে সদরঘাটে বাহাদুর শাহ পার্কে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে এসব কথা বলেন তিনি। জানান, ডেঙ্গু নিরোধে দক্ষিণ সিটি কর্পোরেশনকে 10টি বিশেষ জোনে ভাগ করে এই কার্যক্রম চালাচ্ছেন তারা। এই সময় বাসাবাড়ির আঙিনায়, ফুলের টব ও গ্যারেজে 3 দিনের বেশি ময়লা পানি জমা না করতে তাগিদ দেন। পরে সচেতনতা বৃদ্ধিতে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ, সচেতনতা র্যালি ও মনিটরিং টিম চালু করা হয়। আমাদের মশক কর্মীরা যাতে যথাসময় উপস্থিত থেকে মশার ঔষধ বিতরণ করে সেই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য আমরা মনিটরিং টিমকে দায়িত্ব দিয়েছি। আমরা মোবাইল কোড প্রস্তুত রেখেছি এবং তারা ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে, যেন যে সমস্ত নির্মাণাধীন বাড়ি আছে সেই বাড়ির কোথাও যেন পানি জমে না থাকে। সিলেটের ওসমানীনগরে 2 বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায়, সকালে ঢাকা যাচ্ছিল ইউনিক পরিবহনের একটি বাস। কুরুয়া এলাকায় পৌঁছলে বিপরীতমুখী অ্যানা পরিবহনের বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ইউনিক পরিবহনের হেলপার। আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটির অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বর্ষার শুরুতেই ফরিদপুরের পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়েছে বেশ কিছু এলাকার রাস্তাঘাট, ফসলি জমি, গাছপালা। ভাঙনের হুমকিতে শতাধিক বাড়িঘর ও স্থাপনা। শেষ সম্পদ ভাঙনের হাত থেকে বাঁচাতে স্থায়ী বাঁধের দাবি নদীপাড়ের মানুষের। ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদী। পানি বাড়লে কিংবা কমলে বেড়ে যায় নদী ভাঙন। সম্প্রতি ঢেউখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। এতে নদীগর্ভে বিলীন বেশ কিছু এলাকার রাস্তাঘাট, ফসলি জমি, গাছপালা। ভাঙনের হুমকিতে শতাধিক বাড়িঘর ও স্থাপনা। আমার বাড়ি এই জীবনে অন্তত 30 বার 28 বার ভাঙছে এই পদ্মা নদীতে। বাড়িঘর ভেঙে নিয়ে যাইতেছে, তারপরে আমাকে ওই যে ক্ষেত জমি সব ফসল শুদ্ধ ভেঙে নিয়ে যাইতেছে। যার মধ্যে সমর্থ নাই, হে যে কি করবে তার কোনো পথই নাই। সবাই ফকির, কেউ জায়গা জমি কিছু নাই, এই নদীতে মানুষ সর্বনাশ করে ফেলেছে। সদরপুর উপজেলার 4টি ইউনিয়নের পুরোটাই চরে অবস্থিত। প্রতি বর্ষায় নদী ভাঙনের তীব্রতা বেড়ে গেলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন চরবাসী। তাই ভাঙন রোধে সংশ্লিষ্ট দপ্তরকে নিয়ে পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানান কর্তৃপক্ষ। যদি আমাদের সদরপুরের চরের ইউনিয়নগুলোর ওই সাইডটায় এবং আমাদের যেদিক দিয়ে পদ্মা নদীর ভাঙন হচ্ছে এখানটায় যদি এভাবে ব্লক বসিয়ে নদী শাসন করা যায়, তাহলে এই ভাঙন হচ্ছে আমাদের প্রতিরোধ করা সম্ভব। জেলার সদরপুর উপজেলার নারকেলবাড়িয়া, চর নাসিরপুর, চর মানাইর, আকোটের চর এলাকাতেও দেখা দিয়েছে পদ্মার তীব্র ভাঙন। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর। কক্সবাজার, উখিয়া ও টেকনাফে ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, যাদের বড় একটি অংশ রয়েছে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তবে চিকিৎসকদের ধারণা, মশাবাহিত রোগ চিকুনগুনিয়া বা ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন রোগীরা, যদিও পরীক্ষা ব্যবস্থা না থাকায় নিশ্চিত হতে পারছেন না তারা। কক্সবাজারের উখিয়া টেকনাফে অজানা এক ভাইরাসে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে সীমান্ত উপজেলার টেকনাফের ঘরে ঘরে এই ভাইরাসের বিস্তার ঘটেছে, ফলে আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। এই রোগের মূল উপসর্গ হঠাৎ তীব্র জ্বরে আক্রান্ত হন মানুষজন, কমে আসে রক্তের প্লাটিলেট, এছাড়া শরীরে থাকে তীব্র ব্যথা, অনেক সময় অবশ হয়ে পড়ে শরীর। পুরো শরীর ব্যথা হয়ে যায়, কেঁপে কেঁপে জ্বর ওঠে আর হাত পা অবশ হয়ে যায়। যে ভাইরাসটি মাথা ব্যথা, হাত পা সব শরীরের প্রতিটা অঙ্গ একদম কি হয়ে যায়, ব্যথা হয়ে যায়। রোহিঙ্গাকে বললাম বেশিরভাগ মানুষের তো এই ভাইরাস ছিল, বেশিরভাগ ডেঙ্গু চলে, বেশি চলে। একটা ভাইরাস জনিত একটা রোগের নিয়ে প্রায় সময় শোনা যায়, বিশেষ করে রোহিঙ্গাদের মধ্যে এটা হাঁটুর একটা কি অসুখ। খুবই এখন
আতঙ্কের মধ্যে টেকনাফবাসী রয়েছে। এই টেকনাফের মধ্যে এই রোগটা কিন্তু প্রতিটি ঘরে ঘরে হয়েছে। চিকিৎসকরা বলছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরও নির্ণয় করতে পারছেন না এই ভাইরাসের ধরন, যার ফলে সঠিক চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন তারা। কোনো রোগী কমপ্লেন করছে যে তার জয়েন্টে ব্যথা কিংবা জয়েন্টটা একটু ফুলে যাচ্ছে, তখন আমরা এটাকে মনে করছি যে এটা চিকুনগুনিয়া হতে পারে। তো এখন যেহেতু আমরা টেস্ট করতে পারছি না, এই জন্য আমরা এটাকে কনফার্মলি বলতেও পারছি না যে এটা চিকুনগুনিয়া কি। অবশ্যই সবার মশারি ব্যবহার করতে হবে। পরিবারের যে সদস্যের হয়েছে তাকে অবশ্যই মশারির ভিতর রাখতে হবে, যাতে একজন থেকে আক্রান্ত হলে সবার কাছে ছড়িয়ে না পড়ে। এবং পাশাপাশি যদি এই ওষুধগুলো হয় তাহলে বিভ্রান্ত না হয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছেন উকিয়া টেকনাফের ৫,০০০-এর মতো মানুষ। এটি মশাবাহিত নাকি অন্য কোনো ভেরিয়েন্ট তা নিয়ে মানুষের মাঝে আছে অজানা আতঙ্ক। তাই শীঘ্রই কার্যকর পদক্ষেপ নেবে স্বাস্থ্য বিভাগ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।